ওকে, আমি দেখতে পাচ্ছি। শাইন, আমার আমার সাউন্ড শোনা যাচ্ছে? শাইন, এক আঙুল দেখাবো। গুড। আমি এখন আমাদের সিলেবাস আলোচনা করতে যাচ্ছি। আমি আজকে কারেকশনে ২ টা কোয়েশ্চেন সলভ করব অথবা একটা কোয়েশ্চেন সলভ করব ইনশাআল্লাহ। সো আমরা এতক্ষণ সাজেশন নিয়ে আলোচনা করেছিলাম। সো থ্যাংক ইউ সো মাচ। আ আমরা সরাসরি কারেকশন পার্টে চলে যাচ্ছি। কারেকশন থেকে কিছু প্র্যাকটিস করি আমরা। আমি দেখতে পাচ্ছি সাজ্জাদ অলরেডি জয়েন করেছে, ইসরাত, তারপর হচ্ছে অনেকেই তোমরা আছো। সো সবাই একটু আ খাতা আ খাতা লাগবে না। আমি জাস্ট তোমাদেরকে প্র্যাকটিস করাইয়া দিচ্ছি। সো তোমরা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে। ওকে? যেমন আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি কারেকশন পার্ট। কারেকশন এর প্রিভিয়াস ২ টা কোয়েশ্চেন আমি সলভ করে দিব। সো টেনশন করো না। আমি সবসময় তোমাদেরকে একটা কথা বলি যে যেখানে আমি আমি ইনশাআল্লাহ তোমাদের সাথে আসছি। সো তোমাদের টেনশনের দায়িত্বটা হচ্ছে আমার। জাস্ট তোমাদের দায়িত্ব হচ্ছে একটু ভাইকে ফলো করা। সো আমরা ২০১৮ সালের কোয়েশ্চেনটা একটু এখন সলভ করার চেষ্টা করব। আমি একটু দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। একটু আমি স্ক্রিনটা একটু বড় করে দিচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। জি। আহ ওকে। নাম্বার 1 সেন্টেন্স হচ্ছে, "দ্য কস্ট অফ দ্য বুকস আর হাই।" সাউন্ড শোনা যাচ্ছে? "দ্য কস্ট অফ দ্য বুকস আর হাই।" জি, গুড। ঠিক আছে। ওকে। এখানে এই সেন্টেন্সটা আসলে বেসিক্যালি আমাদের কারেকশনটা কোথায়? এখানে দেখো অক্সিলারি ভার্ব আছে আর। সো আমরা ধরে নেই যে সম্ভবত এখানে কারেকশন হতে পারে। আর কিছু, কিছু এক্সাম্পল দেখবে পরীক্ষায় তোমাদের হুবহু কমন পড়বে। সেজন্য আমি তোমাদেরকে বলছি এক্সাম্পল ইস দ্য বেটার দ্যান রুলস। অর্থাৎ নিয়মের থেকে উদাহরণ প্র্যাকটিস করা হচ্ছে ইম্পোর্টেন্ট। সো আমরা আলোচনা করেছিলাম আগে। আমরা এখন প্র্যাকটিস করার চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে দি আছে। দি হচ্ছে আর্টিকেল। আর এখানে আছে হচ্ছে অফ। অফ হচ্ছে প্রিপজিশন। আর মাঝখানে দেখতে পাচ্ছি যে একটা শব্দ আছে সেটা হচ্ছে কস্ট। এই কস্ট শব্দটা বেসিক্যালি হচ্ছে নাউন। বেসিক্যালি হচ্ছে কি? নাউন। এখন প্রশ্ন হচ্ছে আমি বুঝবো কিভাবে যে ভাইয়া এই কস্ট শব্দটা নাউন? বুঝার টেকনিক হচ্ছে, কারণ হচ্ছে আর্টিকেল, আর্টিকেল প্লাস নাউন। কারণ হচ্ছে আর্টিকেল কার পূর্বে বসে? আর্টিকেল নাউনের পূর্বে বসে। সো ওই দৃষ্টিকোণ থেকেও আমরা বুঝতে পারি যে এই কজ শব্দটা হচ্ছে কি? নাউন। তাহলে তাহলে এই আমরা একটা তথ্য পড়েছিলাম, যদি কোন সেন্টেন্সের হেড ওয়ার্ড সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। যদি কোন সেন্টেন্সের হেড ওয়ার্ড প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল। এখন প্রশ্ন হচ্ছে আমি যদি অর্থ না জানি তাহলে কিভাবে বুঝতে পারবো কোন সেন্টেন্সটার হেড ওয়ার্ড কি? তাহলে আমাদেরকে স্ট্রাকচার ফলো করতে হবে। আমি তোমাদেরকে ২ টা স্ট্রাকচার শিখিয়েছিলাম। যদি কোন সেন্টেন্স আর্টিকেল অথবা, আর্টিকেল অথবা, আমি বারবার বলছি, তোমরা মনে, মনে একটু স্মরণ করার এবং বলার চেষ্টা করবে। তাহলে তোমাদের জিনিসটা চর্চা হবে। আর্টিকেল এবং পসেসিভ, আর্টিকেল এবং পসেসিভ। কোন পসেসিভ? বেসিক্যালি হচ্ছে আ পসেসিভ গুলো পসে পসেসিভ গুলো কম্পিউটার টাইপে যদি বানানে মিস্টেক হয়, একটু একটু ক্ষমার দৃষ্টিতে দেখবে। তাড়াতাড়ি করতে গেলে হয়তো অনেক সময় এই প্রবলেম গুলো হতে পারে। আচ্ছা, পসেসিভ গুলো হচ্ছে, আমি যেটা বলছিলাম, মাই, মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, এগুলোই ছিল আমাদের পসেসিভ গুলো। তাহলে এগুলো দ্বারা যদি কোন সেন্টেন্স শুরু হয়, এরপরে হচ্ছে আর্টিকেল যদি শুরু হয় তাহলে আর্টিকেল কোনগুলো? আর্টিকেল হচ্ছে এ, এন, বি। তাহলে এই পসেসিভ এগুলা পসেসিভ ২ ধরনের। একটা সিঙ্গেল পসেসিভ, একটা ডাবল পসেসিভ। এগুলো সিঙ্গেল পসেসিভ। এগুলো হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল পসেসিভ, সিঙ্গেল
সিঙ্গেল পসেসিভ। আচ্ছা, যাই হোক, আর এ হচ্ছে আর্টিকেল। তাহলে আমি দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটার মধ্যে তোমরা একটু বিরক্ত হবে না, কারণ তোমাদের কোশ্চেন গুলো যেহেতু আমি করছি বা তোমাদের বোঝার সুবিধার্থে আমি একই কথা বারবার বলার চেষ্টা করছি। একটা তথ্য মনে রাখবে, এক বছরে কোশ্চেন সলভ করা মানে হচ্ছে তোমাকে ৭টা রুল প্র্যাকটিস করা। সো ৭টা রুল প্র্যাকটিস করতে গেলে একটু সময় লাগবে। আর এমন ভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবে যাতে পরবর্তীতে এগুলো আর না পড়তে হয়। তাহলে এখানে দি হচ্ছে আর্টিকেল, তাহলে আমরা এই আর্টিকেল পেয়ে গেলাম। এগুলো হচ্ছে আর্টিকেল পেয়ে গেলাম। তাহলে আর্টিকেলের পর এখানে কি আসছে? কস্ট আসছে, কস্ট। তাহলে আর্টিকেল কি আসছে এখানে? আর্টিকেল আসছে হচ্ছে দি, দি। তাহলে দি প্লাস কস্ট, দি প্লাস কস্ট। তাহলে কস্ট শব্দটা কি? নাউন। কস্ট শব্দটা হচ্ছে নাউন। যেহেতু নাউন, তাহলে তার পরবর্তীতে কি আছে? প্রিপোজিশন। তাহলে আমরা জানি এই স্ট্রাকচারটা, এই দা প্লাস এ এন্ড দি প্লাস নাউন প্লাস যদি থাকে, তাহলে বেসিক্যালি তাদের পরবর্তীতে ভার্ব হবে কি অনুযায়ী? এই কস্ট অনুযায়ী, কস্ট, এই কস্ট অনুযায়ী। তাহলে কস্ট শব্দটা কি সিঙ্গুলার না প্লুরাল? এটার উপরে ডিপেন্ড করবে পরবর্তী ভার্বটা। তাহলে এখানে কস্ট শব্দটা হচ্ছে, কস্ট হচ্ছে সিঙ্গুলার। কস্ট হচ্ছে এস আই এন জি এল সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার নাউন। যেহেতু কস্ট শব্দটা সিঙ্গুলার নাউন, তাহলে তাদের পরে ভার্ব কি হবে? ভার্ব, ভার্ব ও ভার্ব সিঙ্গুলার হবে। ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে এই এই জন্যই আমাদের এই যে এখানে আর ছিল আর, এই আরটা আর, এই আর হচ্ছে এই আর, এই আরটা এখানে কি হবে? প্লুরাল হবে। না, এখানে যেহেতু প্লুরাল আসে, সো আমাদের কি হবে? সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার হলে এখানে কি হবে? ইজ। তাহলে এটা আনসারটা কি হবে? ইজ হবে। আশা করি বুঝতে পেরেছো। শাওন, শাওন বুঝতে পেরেছো? যদি বুঝো ১ আঙ্গুল দেখাবে। আমি অনেক বিস্তারিত কথা বলছি। জাস্ট তোমাদের একটু মনোযোগ যদি থাকে, তাহলে বেসিক্যালি বুঝতে পারো। তাহলে এটাই বুঝতে পারছি, যদি কোন সেন্টেন্স আর্টিকেল অথবা পসেসিভ দিয়ে শুরু হয়, বেসিক্যালি তাদের পরে যে শব্দটা থাকে সেটাই হচ্ছে নাউন, এবং ওই নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে পরবর্তী ভার্ব হবে সিঙ্গুলার, আর নাউনটা যদি প্লুরাল হয় তাহলে পরবর্তী ভার্ব হবে প্লুরাল। এই নিয়মটা হচ্ছে আমার বইয়ের পেজ ১০ এবং ১১, ১০ নম্বরের একদম নিচের দিকে শুরু হয়, ১১ নম্বরে গিয়ে শেষ হয়েছে, এবং এই নিয়মটা দিয়ে আমার রাইট ফর্ম অফ ভার্বটি শুরু হয়েছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এখন ২ নাম্বার এক্সাম্পলটা বুঝাবো। ২ নাম্বার এক্সাম্পল দেখো। এখানে লিখা আছে I congratulated I congratulated him, আমি তাকে অভ্যর্থনা জানাই for his grand success, অর্থাৎ তার সেই ভালো অথবা উত্তম সফলতার জন্য। এখানে বেসিক্যালি যে স্ট্রাকচারটা, অর্থাৎ এখানে এপ্রিপিয়েট প্রিপোজিশন বলে কি বোঝাচ্ছি? কিছু, কিছু শব্দ আছে তাদের সাথে যে সকল প্রিপোজিশন গুলো বসে সেই সকল প্রিপোজিশন গুলো ব্যবহার করতে হবে। এই কনগ্রাচুলেটেড শব্দটার সাথে আমাদেরকে ব্যবহার করতে হবে, আমাদেরকে ব্যবহার করতে হবে, আমাদেরকে ব্যবহার করতে হবে অন। তাহলে কনগ্রাচুলেট এর সাথে প্রিপোজিশন কি হবে? অন হবে। আমার সাথে কয়েকবার বলো, তোমাদের মুখস্থ হয়ে যাবে। কনগ্রাচুলেট। আর কনগ্রাচুলেট শব্দটা বিটু হচ্ছে কনগ্রাচুলেটেড, আর কনগ্রাচুলেট এর সাথে প্রিপোজিশন বসে অন। সো আই কনগ্রাচুলেটেড হিম অন হিজ গ্র্যান্ড সাকসেস। সো এই যেমন এই জিনিসটা বুঝাচ্ছি, মনে রাখা ইম্পর্টেন্ট। মানে মনে রাখতে হবে। এখানে বুঝাচ্ছি ইম্পর্টেন্ট হচ্ছে মনে রাখা যে কনগ্রাচুলেট এর সাথে কি বসে? অন বসে। তোমরা সবাই কি ক্লাসে আছো নাকি আমি পড়াচ্ছি? দেখি একটু। আচ্ছা, আচ্ছা। সবাই আছো কিনা আমি একটু দেখি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, মাশাআল্লাহ দেখতে পাচ্ছি সবাই আছো। আর একটা জিনিস, যেমন ফয়সাল হোসেন ভাই, তুমি যে একজন ছেলে মানুষ, তোমার ভিডিওটা অন করলে তো কোনো অসুবিধা নাই। ঠিক আছে? হ্যাঁ, মেয়েদের জন্য হয়তো একটু অস্বস্তি বা অস্বাভাবিক লাগতে পারে। কিন্তু মনে করো না, তোমরা যে ক্লাসে আছো, কলেজে আছো, ক্লাসরুমে আছো, কোনো অসুবিধা নাই। আমি দেখতে পাচ্ছি অলরেডি তোমরা ৫০ জন ক্লাস করছো। আমাদের ক্লাসগুলো কেউ যদি মনে করো যে খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তাহলে তুমি তোমার নিজেকে লসবান করছো। সো আশা করি সবাই জয়েন করবে। আর আপুরা তোমরা যারা আছো, তোমরা তোমাদের অ্যা হিজাব মেইনটেইন করে অথবা তোমাদের যে শালীনতা মেইনটেইন করে যেভাবে ক্লাসে জয়েন করা যায়, সেভাবে তোমরা জয়েন করবে। থ্যাংক ইউ সো মাচ। সো অলরেডি তোমরা ৫৩ জন আছো।
আমি নেক্সট এক্সাম্পলে চলে যাই। নেক্সট এক্সাম্পল হচ্ছে আমরা সরি এটা গেল। ১ নাম্বার আনসার ছিল ইজ। ১ নাম্বার আনসার কি ছিল? ইজ। ২ নাম্বার গেল এটা। ৩ নাম্বার দেখো এখানে ইজ লিভিং, ইজ লিভিং। হ্যাঁ, এম ইজ আর ওয়াজ এর পরে ভার্বের সাথে আইএনজি হয়। এম ইজ আর ওয়াজ এর পরে এম ইজ এর পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি ওয়াজ এর উপর আইএনজি থাকে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু আমরা এখানে এমন কোন শব্দটি আছে যে শব্দটির কারণে এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারবো না, অন্য টেন্সে ব্যবহার করতে হবে। সেই শব্দটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে সিন্স শব্দটা আছে, সিন্স। আর সিন্স এর পর এখানে সময় উল্লেখ আছে, সময়। যেহেতু এখানে সিন্স এর পরে সিন্স এবং সময় উল্লেখ আছে, তাহলে আমাদেরকে এটা নিয়ে একটু ভাবতে হবে। যদি কোনো সেন্টেন্সের শেষাংশে সিন্স এবং ফর থাকে এবং এগুলা দ্বারা যদি নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট সংখ্যা অনির্দিষ্ট সময় নির্দেশ করে, তাহলে সেটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে হবে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন, বি ডাবল ই এন্ড বিন প্লাস আমি আলাদা আলাদা করে দিচ্ছি বি4। তাহলে বি4 মানে কি? বি4 মানে হচ্ছে বি ই আর ভার্ব প্লাস আই এন জি, ভার্ব প্লাস আইএনজি। তাহলে বি4 মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। তাহলে আশা করি বুঝতে পারছো। আর এই হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, আর যদি কোনো সেন্টেন্সে হ্যাভ বিন এবং হ্যাজ বিন ব্যবহার করতে হয় অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে, নিশ্চয়ই তাদের উপরে আমাদের ব্যবহার করতে হবে ভার্বের আইএনজি ফর্ম। কারণ সকল কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। তাহলে আনসার হচ্ছে এখানে হ্যাভ বিন অথবা আমি বলছি হ্যাজ বিন প্লাস লিভিং, এল আই বি আই এন জি, লিভিং। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এখানে তো আমরা হ্যাভ বিন হ্যাজ বিন দুইটা ব্যবহার করতে পারি না। কোনটা ব্যবহার করব সেটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপরে। আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট হচ্ছে হি। যেহেতু সাবজেক্ট হি, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে হ্যাজ বিন। সো আমাদেরকে হ্যাভ বিন ব্যবহার করার কোনো সুযোগ নাই। তাহলে সঠিক আনসার হচ্ছে পুরাটার হ্যাজ বিন লিভিং। তার মানে এটা হবে না, এটা আমি বুঝানোর জন্য তোমাদেরকে বলেছিলাম। আশা করি বুঝতে পেরেছো। শাওন বুঝতে পেরেছো? জি। তন্নি বুঝতে পেরেছো? আচ্ছা, ইসরাত? জি। আচ্ছা, থ্যাংক ইউ। একটু জাস্ট মিনিট। রাকিব, তোমার কাছে কি বিরক্ত লাগে? অনেক বেশি কথা বলছি, তোমার কাছে কি বিরক্ত লাগে একটু? হ্যাঁ। না ভাইয়া, না ভাইয়া, কেন? আচ্ছা, না আমি এটা বলছি কেন না, বিরক্ত না, মানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে তোমরা বিরক্ত হইও না। আমি তোমাদের কোশ্চেন গুলো আমি নিজে নিজে করেই কিন্তু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সেজন্য আমার অনেকগুলো কথা আসছে। সো তোমরা আবার মনে না করো না যে ভাইয়া, এত আমরা তো এখানে কথা বলার সুযোগ নাই, তাই আপনি আমাদের কথাগুলো বলতে হচ্ছে, সুতরাং এখানে অনেকগুলো কথা আসতে হচ্ছে। হ্যাঁ, তোমাদের এই কথাগুলো জন্যই যখন আমি নিয়ে আসবো তখন আমাদের ক্লাস অনেক লম্বা হয়ে যাবে, ক্লাসে ডিস্টার্ব হবে। সো আমি তোমাদের হয়ে, আমি স্টুডেন্ট, আমি টিচার। সো তোমাদের আশা করি কোনো জি কোশ্চেন করতে হবে না ইনশাআল্লাহ। জি, জি জি, সেটাই বলতে। ওকে। ফয়সাল, তুমি কি শুনতে পাচ্ছ? ফয়সাল, ফয়সাল, হ্যাঁ ফয়সাল, জি ভাইয়া, শুনতে পাচ্ছি। বুঝতে অসুবিধা হচ্ছে? শুনতে পাচ্ছি। ওকে, তাহলে আমি কি করব, আমি আমার ইউটিউবে অথবা আমার ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপে আমি 2018 সালে কোশ্চেন গুলা দিয়ে দিব, সলিউশন গুলো দিব না। আমরা তো ক্লাসেই সলিউশন করে দিচ্ছি, তোমরা শুধু সলিউশনটা লিখে রাখবে, ঠিক আছে? আর আমি অনেক কথা বলি, তো ইচ্ছা করলে তোমরা ফুল ফুল আনসারটাই লিখতে পারো আমার মনে হয় আর কি, সম্ভবত। জি, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আবার আলোচনায় চলে যাই। এখন আমরা আলোচনা করব ডি নাম্বার। ডি নাম্বার হচ্ছে জুনিয়র। জুনিয়র, কয়েকটা শব্দ তোমাদেরকে মনে রাখতে হবে। জুনিয়র, সিনিয়র। আমার সাথে সাথে তোমরা বলার চেষ্টা করো, যদিও আমি শুনবো না। তোমরা প্র্যাকটিস করো, বলো জুনিয়র, সিনিয়র, প্রিফার, প্রিফারেবল। জুনিয়র, সিনিয়র, প্রিফার, প্রিফারেবল। আমি বারবার বলার উদ্দেশ্য হচ্ছে শব্দগুলো যেন মনে থাকে। এটা আমাদের কারেকশনে খুব ভালোভাবে আলোচনা করেছিলাম। এই শব্দগুলো যখন কোনো সেন্টেন্সে ব্যবহৃত হবে
যেহেতু এগুলো কম্পারেটিভ ডিগ্রি ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং এই শব্দগুলোর পরে দেন না বসে আমাদেরকে টু বসাইতে হবে। এই শব্দগুলোর পরে দেন না বসে কি বসাইতে হবে? টু বসাইতে হবে। তাহলে আমরা এখানে আনসার হিসেবে লিখবো, এই দেন এর পরিবর্তে কি লিখবো? টু ব্যবহার করব। দেন এর পরিবর্তে কি হবে? টু। তাহলে পুরাটা সেন্টেন্স যদি আমি লিখতে যাই একটু সময় লাগবে, তারপর লিখে দিচ্ছি she is junior to me. she is junior to me. ও আরেকটা কথা বলে দিই তোমাদেরকে, প্রশ্ন ভাই এখানে মি আসলো কেন? আই হওয়ার কথা ছিল, আই হওয়ার কথা ছিল। একটু মনে রাখবে, আমরা একটা নিয়ম পড়িয়েছিলাম তোমাদেরকে, ট্রানজিটিভ ভার্ব এবং প্রিপোজিশনের পরে, আমার সাথে সাথে বলো, ট্রানজিটিভ ভার্ব এবং প্রিপোজিশনের পরে যদি কোনো সাবজেক্টিভ ফর্ম থাকে সেটাকে অবজেক্টিভ ফর্ম করতে হবে। ট্রানজিটিভ ভার্ব কয়েকটা শিখেছিলাম, লেট, হেল্প, সেন্ড। লেট, হেল্প, সেন্ড, এটা কারেকশনের 1 নম্বর রুলস আমাদের, সম্ভবত 39 বা 40 নম্বর পৃষ্ঠায় তোমরা পাবে। সে ট্রানজিটিভ ভার্ব এবং প্রিপোজিশনের পরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হবে, আর আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম আর মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম। তাহলে এটা সঠিক আনসার হচ্ছে, দুইটা চেঞ্জ আসছে এখানে, একটা হচ্ছে দেন এর পরিবর্তে টু আসবে, আর একটা হচ্ছে আই এর পরিবর্তে কি আসবে? মি আসবে ইনশাআল্লাহ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এক এক সময় এক একজনকে কোশ্চেন করব। সালমা বুঝতে পারছো ভাইয়া? জি ভাইয়া। কত পার্সেন্ট বুঝতে পারছো? কত পার্সেন্ট? পার্সেন্ট 120। 120? আচ্ছা, 120 বেশি হয়ে গেল না? থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, মানে 120 100% হচ্ছে 100% বুঝতে পারছে, আর 20 মানে হচ্ছে যে আমি যে বারবার বলছি এগুলো এতটা কথা বলবো এটা তোমরা আশা করোনি, সেটা অ্যাড করে নিছো আর কি। যাক, আমি বুঝতে পারছি, অসুবিধা নাই। সজীব, সজীব জি বুঝতে পারছো ভাইয়া? সজীব জি ভাইয়া। কত পার্সেন্ট? 70। 70%? আচ্ছা জি ঠিক আছে, ভাই। এটা আরো ইমপ্রুভ হবে। এটা কারণ হচ্ছে আমাদের প্রিভিয়াস তথ্যগুলো হয়তো প্র্যাকটিস না থাকার কারণে হয়তো মনে হচ্ছে যে মনে হয় নিয়মটা জানলে হয়তো ভালো ছিল, ভাইয়া শুধু বলে যাচ্ছে মুখস্থ। আমার বুঝতে অসুবিধা হচ্ছে, বইটা একটু পড়ো, এবার ঠিক হবে। আমি শ্রাবণীকে জিজ্ঞেস করতে চাই, শ্রাবণী বুঝতে পারছো কিনা? শ্রাবণী একটু আনমিউট করো, টাচ করো, স্ক্রিনে টাচ করো। শ্রাবণী স্ক্রিনে টাচ করো। আচ্ছা, রিম, রিম বলো, রিম, রিম বুঝতে পারছো? স্ক্রিনে টাচ করবে, আমি তোমাদেরকে সুযোগ দিলে স্ক্রিনে টাচ করলে তুমি কথা বলতে পারবে। ওকে, বুঝতে পারছি। সবাই অনেকেই কনসেন্ট্রেশন। জি ভাইয়া। ঠিক আছে, হ্যাঁ জি ভাই। কত পার্সেন্ট বুঝতে পেরেছো? ভাইয়া নেট ডিস্টার্ব দেয়, বুঝতে আচ্ছা পারি ঠিক নাই। আছে, একটু আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। কথাগুলো কাইতে আসছে তো। আচ্ছা ঠিক আছে, তুমি এখন আনমিউট করে দাও, আনমিউট করে দাও। ওকে ঠিক আছে, আমি বুঝতে পারছি যে মোটামুটি সবাই বুঝতে পারছে। থ্যাংক ইউ। নেক্সট এক্সামে চলে যাচ্ছি আমরা। তারপরে হচ্ছে আমি এবার জিজ্ঞেস করবো, কোশ্চেন জিজ্ঞেস করবো, এটা শাওনকে জিজ্ঞেস করবো। শাওন মেন্টালি প্রিপেয়ার থাকো তুমি। আচ্ছা শাওন, he walks lest he misses the train. he walks lest he misses the train. আমি একটু ক্লু দিচ্ছি, এখানে লেস্ট শব্দটা আছে, লেস্ট, এই লেস্ট শব্দটার একটা বেসিক্যালি একটা নিয়ম ছিল আমাদের, আর এখানে মিসেজ শব্দটা আছে। এই দুইটা জিনিস এই যে লেস থাকার কারণে আমাদের এখানে চেঞ্জ করতে হবে। আচ্ছা আমি বুঝাই দিচ্ছি, তোমাদের সময় নষ্ট হয়ে যাবে বেশি। যদি কোনো সেন্টেন্সে LEST এই শব্দটা থাকে, তাহলে তাদের পরে আমরা যেটা ব্যবহার করব, সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট, শুড অথবা মাইট। আর এই শুড অথবা মাইট হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। শুড অথবা মাইট হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। আর আমরা জানি যে মডাল অক্সিলারি ভার্বের পরে বেসিক্যালি ভার্বের B1 হয়, B1।
ওকে, শুড অথবা মাইট বসবে। তাহলে বি1 যদি ব্যবহার করতে হয় তাহলে এখানে দেখো মিসেস শব্দটা আছে, মিসেস মানে এখানে সাবজেক্ট হি থাকার কারণে এটা কোশ্চেনটাকে ভুল করছে যে মিসেস, কারণ সাবজেক্ট থার্ড পারসন হলে এস বাই এস যোগ করছে, কিন্তু এখানে এস বাই এস যোগ হবে না, আমাদেরকে শুড অথবা মাইট এই শব্দটা নিয়ে আসতে হবে এবং তাদের পরে আমাদের ব্যবহার করতে হবে মিস। তাহলে আমি যদি ফুল আনসারটা লিখতে যাই তাহলে লিখতে হবে হি ওয়ার্কস, he works lest he should miss the train. তাহলে বুঝতে পেরেছো, তাহলে লেস থাকার কারণে সাবজেক্ট উপরে কি নিয়ে আসতে হবে, শুড অথবা মাইট নিয়ে আসতে হবে। আর শুড অথবা মাইট এর পরে কি হবে, ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে, মানে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। ওকে, আচ্ছা। মিম বুঝতে পারছো? জি, কত পার্সেন্ট বুঝতে পেরেছো, কত পার্সেন্ট? আসসালামু আলাইকুম ভাইয়া। জি জি। আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আচ্ছা, সবাই একটু মনোযোগ রাখো, আশা করি ইনশাল্লাহ বুঝতে পারবে, অসুবিধা হবে না। তারপর হচ্ছে নাইমা, বুঝতে পারছো? নাইমা এবং নাবিলা, তোমরা কি বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সবাই থ্যাংক ইউ। কত পার্সেন্ট? 90। 90%। আচ্ছা ঠিক আছে, 10% হচ্ছে এটা ডেভেলপ করতে হবে, 100 এ নিয়ে যেতে হবে, ঠিক আছে? তারপরে আমি অনেকের আসলে চেহারা দেখছি না, ঠিক আছে, ওকে ফাইন। নেক্সট এক্সাম্পল দেখো, হি স এ ব্যাড ড্রিম, এটা আমাদের বইয়ে আছে। আর আমি ইউটিউবে 32টা ভিডিও দিয়েছিলাম বিগত 10 বছরের কোশ্চেন গুলো, যারা ওই ক্লাসগুলো বলছে তোমাদের জন্য খুবই খুব ইজি এবং চমৎকার ভাবে লং আলোচনা করেছি। তোমরা ভিডিওগুলো ইউটিউব থেকেও দেখতে পারবে পরবর্তীতে, আর এই ভিডিওগুলো আমাদের ইউটিউবে পাবে কিছু কিছু ভিডিও। তাহলে হি স এ ব্যাড ড্রিম, তাহলে ড্রিম স্বপ্ন দেখা, এই স্বপ্ন দেখারই একটা নিজস্ব শব্দ আছে ড্রিম। সো আমাদেরকে এখানে স শব্দটা ব্যবহার করা যাবে না। আমি তোমাদেরকে দেখা নিয়ে পড়িয়েছিলাম, সার্টিফিকেট দেখা, লুক অ্যাট, ডিকশনারি দেখা, লুক আপ, ঠিক আছে, এই জিনিসগুলো পড়িয়েছিলাম। সেখানে একটা আছে স্বপ্ন দেখা মানে ড্রিম, আর আরেকটা ছিল রোগীর নাড়ি দেখা, সেটা হচ্ছে ফিল, মানে অনুভব করার মাধ্যমে দেখা। তো সেখানে ড্রিম শব্দ, তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে এখানে এফ নাম্বার, কিছু কিছু জিনিস মুখস্থ করতে হবে, DREAMT, ড্রিমড। তাহলে আমি পুরাটা লিখলাম না, আচ্ছা লিখে দিচ্ছি। তাহলে হি ড্রিমড এ ব্যাড ড্রিম, DREAM, ব্যাড ড্রিম। আশা করি বুঝতে পেরেছো। সো এটা যেহেতু মুখস্থর একটা ফাংশন, সো আশা করি এটা ভালোভাবে বুঝতে পারবে, কারণ এখানে বুঝার খুব একটা ঝামেলা নাই, মুখস্থ করে ফেলতে হবে এটা। সো 7টা এক্সাম্পল মানে 7টা রুলস, আমি এটাই বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে বারবার, তোমরা একটু মনোযোগ দিবে। নেক্সট এক্সাম্পল দেখো, স্টপ টু ওয়ার্ক। এখানে টু ওয়ার্ক শব্দটা হচ্ছে ইনফিনিটিভ, টু ওয়ার্ক শব্দটা কি ইনফিনিটিভ। তাহলে আমরা জানি, আমরা পড়ে আসছিলাম PFC মার্কা ড্যাশ, PFC মার্কা ড্যাশ www.lc.com, সেখানে অ্যাভয়েড, ফিনিশ, মিস্টেক, তারপর হচ্ছে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, গেট ইউজ টু, বি ইউজ টু, তারপরে হচ্ছে আর অনেকগুলো শব্দ ছিল। তারপর এই একটা শব্দ ছিল স্টপ। এই শব্দটার পরে আমাদেরকে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এই যেখানে টু প্লাস টক ইনফিনিটিভ আছে না, এটাকে বিফোর করে দিতে হবে, বিফোর, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। তাহলে ভার্ব প্লাস যদি আইএনজি করতে যায় তাহলে এটা আনসারটা হচ্ছে জি নাম্বার, পুরোটা আনসার হবে STOP, স্টপ টকিং, TALKING, talking, stop talking in the CLASS, যে ক্লাসে কথা বলা কি করো তোমরা বন্ধ করো, ক্লাসে কথা বলা বন্ধ করো। সো এখানে আমাদেরকে টকিং এই শব্দটা ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, কারণ কিছু কিছু শব্দ আমাদের মনে রাখতে হবে বেসিক ব্যবহারগুলো বোঝার জন্য। সো আশা করি এই কোশ্চেনটা তোমরা খুব ভালোভাবে ইনশাল্লাহ
বুঝতে পেরেছ। এবার আমি অন্যদেরকে অন্য 2-1 জনকে জিজ্ঞেস করছি যে তোমরা বুঝতে পারছো কিনা, অথবা আমি যেভাবে বোঝানোর চেষ্টা করছি সেভাবে বুঝছো কিনা, নাকি আরো অ্যাডভান্সলি তোমাদেরকে বুঝাতে হবে। আমি 15 তারিখ থেকে আমার বইয়ের পৃষ্ঠা ধরে ধরে তোমাদেরকে শিখাবো, বইয়ের পৃষ্ঠা ধরে ধরে। আচ্ছা শাহিদা, তুমি বলো, তুমি কি বুঝতে পেরেছো? তোমার স্ক্রিনে আনমিউট করো শাহিদা। জি ভাইয়া, বুঝতে বলো। পারছি। একদম মোটামুটি ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে আম, আর কে যেন, জি এবার দেখতে পাই, আমি অলরেডি দেখতে পাচ্ছি তোমরা এখন 43 জন আছো। সবাই নামগুলো যেভাবে বলছি প্র্যাকটিস করা শুরু করো, নামগুলো লিখবে। শান্তা, তুমি কি বুঝতে পারছো? শান্তা, জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, সো আজকে আমরা একটা কোশ্চেন সলভ করলাম। আর বেসিক্যালি প্রথমে আমরা আরো অনেকগুলো কথা বলেছি, সেই জন্য আমি আজকের ক্লাসটা আর বেশি লম্বা করতে চাচ্ছি না, এখানে রাখতে চাচ্ছি। কারণ তোমরা স্টুডেন্ট মানুষ, তোমাদের এমবির একটা ফাংশন আছে, সো তোমাদেরকে আসলে এই জিনিসটা আমি আমি তোমাদের মাথায় রাখি সব সময়, যে যাতে তোমাদের বুঝতে এবং সুবিধা হয়। আহ তো সবাই ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে একদম খুব মনোযোগের সহিত ক্লাসে জয়েন করবে। আর হচ্ছে যে সবাইকে বলে দিবে যে সুন্দরভাবে যেন ক্লাসে টাইম টু টাইম জয়েন করে। কিছু কিছু ভিডিও আমরা ইউটিউবে, আমাদের ইউটিউব চ্যানেল নাম হচ্ছে কম্পালসারি ইংলিশ উইথ মঈন, আর আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ হচ্ছে মঈনস নিউ ভিশন ইংলিশ একাডেমি। আর আমরা যে কথাটা বলেছিলাম, আমরা প্রিভিয়াস প্রাইমারি নিবন্ধনের 5 বছরের কোশ্চেন সলভ করে দিব, হাই স্কুলের ইংলিশ 5 বছর নিবন্ধনের 5 বছর কোশ্চেন সলভ করে দিব। তারপরে বলেছিলাম যে আমরা কলেজ নিবন্ধনে 5 বছর কোশ্চেন সলভ করব, একটা বিসিএস এর প্রিলিমিনারি কোশ্চেন সলভ করে দিব। অর্থাৎ বোঝানোর চেষ্টা করব, কোশ্চেন অ্যানালাইসিস করলে বুঝতে পারবে কি ধরনের কোশ্চেন আসে। সেটা তোমাদের অনার্স এবং ডিগ্রি কম্পালসারি ইংলিশের পাশাপাশি আদার্স পড়াশোনাগুলো যে তোমাদের দরকার, সেটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে ইনশাআল্লাহ। সো আমি আর লম্বা করছি না, ইনশাআল্লাহ তোমাদের সবাইকে মঈনস নিউ ভিশন ইংলিশ একাডেমির পক্ষ থেকে আজকের জন্য স্বাগতম জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার আমাদের রবিবার 8:50-এ আবার যথাসময়ে আমাদের সাথে দেখা হবে, 8:50-এ দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।